মানুষের জীবন ধ্বংস করার জন্য যে কালো জাদু করে মানুষের জীবন শেষ করা যায়, এই ঘটনাটা না পড়লে আমি হয়তো বুঝতে পারতাম না। ঘটনাটা পড়ে আমি অনুপ্রাণিত হওয়ার পরে আমি আসলে আমার আগ্রহের সাথে এই ঘটনাটা প্রকাশ করলাম। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটা আমাকে পাঠিয়েছে একজন সৌদি আরব প্রবাসী। তিনি আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান জনি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন জানি, ভালোর দলে আছেন, ভালোর সাথেই আছেন। আমি ঠিকানা প্রকাশ করতে ব্যর্থ হলাম এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সৌদি আরব প্রবাসী এবং এখন পর্যন্ত আপনাদের সকল ঘটনাগুলো আমার শুনতে অনেক ভালো লাগে এবং আমি ঘটনাগুলো অনেক আগ্রহের সহিত শুনেছি। কিছুদিন আগে দেশ থেকে ছুটি কাটিয়ে এসেছি। ছুটি থাকাকালীন এই ঘটনাটা আমার সম্পর্কে একজন চাচা, যার কাছ থেকে আমি শুনেছি, যিনি ঘটনাটা বলেছেন, ধরেন আমি তার নাম দিলাম রশিদ, আর যার সাথে ঘটেছে তিনি রশিদ কাকার বাবা। রশিদ কাকারদের পরিবারের এলাকার বিশাল সম্পত্তির মালিক। সম্পত্তিগুলো তার দাদার কাছ থেকে পাওয়া। কাদের দাদা রশিদ কাকার বাবা, উনি এবার একমাত্র পুত্র সন্তান। কাদের দাদা কিশোর অবস্থায় একটা বিয়ে করেছিলেন এবং উনি দুইটা বিয়ে করেন। পারিবারিক সমস্যার কারণে বা যে কোনো একটা কারণে তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দেন। কাদের দাদার দ্বিতীয় সংসারের মোট সন্তান ছিল 3 জন ছেলে এবং 2 জন মেয়ে। সব মিলিয়ে তাদের সংসার ভালোই যাচ্ছিল। এক ছেলেকে বাদে সবাইকে তিনি বিয়ে করিয়েছিলেন। আগেই বলেছি, কাদের চাচার বিশাল সম্পত্তি, এলাকায় ওনার অনেক সম্মান ছিল, ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এবার আসি ঘটনায়। ঘটনার সময়কাল ছিল 90 দশক। কাদের দাদার পরিবারের মানুষগুলো হঠাৎ করেই ছোটোখাটো অসুস্থতা পড়তে শুরু করলো। পরিবারের ছোট বাচ্চারা বাদ দিয়ে সবাই অদ্ভুত স্বপ্ন দেখত। স্বপ্নগুলো ছিল অনেকটাই অদ্ভুত, যেমন কেউ হারিয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ আবার পানিতে ডুবে যাচ্ছে। ওনারা অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু ওষুধ ছাড়ার নাম নেই। মানে অসুখ থাকবেই, মানে ওষুধ ছাড়া তারা বাঁচতেই পারে না। এমন একটা সময় শীতকালে কাদের দাদা বিশাল সবজি খেতে অনেক ফলন হয়েছে। ওনার এই সবজি এবং অন্যান্য কৃষিকাজের জন্য 2টো শ্রমিক সবসময় কাজ করত। কোনো দিন একজন শ্রমিক এসে বলল, একজন শ্রমিক এসে বলল, চাচা, আমার মনে হচ্ছে কেউ আমাদের সবজি ক্ষেতের সবজি চুরি করেছে। সবজি ক্ষেতের সবজি অনেকগুলোই নাই, আর ক্ষেতের অবস্থাও খুব খারাপ। কাদের দাদা ক্ষেত দেখতে যাওয়ার পর দেখে সবজি ক্ষেতের অনেক অংশ নষ্ট হয়ে গেছে। সবজিগুলো অন্য জমির উপর পড়ে আছে, যেন কেউ এর উপর রাগকে খোপে বলের মতো শট দিয়ে ছুঁড়ে মেরেছে সবজিগুলো। কাদের দাদা বললেন, হয়তো কোনো শেয়াল বা কুকুর করেছে। তিনি অন্য কিছু ভাবেননি। সে তাদেরকে বলল, কাজ করো, ক্ষেতের চারপাশে ভালো করে ভাঙ্গা বেড়াগুলো ঠিক করে দাও, আর সব কিছু ঠিকঠাক করে তোমরা কাজ শেষে বাসায় চলে যাও। শ্রমিক তাদের সেই কথা শুনল এবং সব কাজগুলো শেষ করে চলে গেল। আর নষ্ট করা সবজির ফলনগুলো অন্য কোথাও পাঠিয়ে দাও, বা অন্য জমি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখো। এরপরে কাদের দাদা নিজে একটা চিন্তা ভাবনা করলেন। তিনি ঠিক করলেন একবারে তিনি পাহারা দেবেন, দেখবেন কে কিভাবে এই সবজিগুলো নষ্ট করে। কাদের দাদা ভালো মনের মানুষ ছিলেন। শ্রমিকরা সারাদিন কাজ করে শীতের দিনেও।
তাই উনি নিজে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও কাদের দাদার স্ত্রী উনাকে বলেছিল উনার ছোট ছেলেকে সঙ্গে নিতে, কিন্তু সবজি ক্ষেতের কাছাকাছি হওয়ার কারণে তিনি একাই চলে যান। ওনার সবজি ক্ষেতের পাশাপাশি একটি মসজিদ ছিল, সবজি ক্ষেত থেকেই অল্প একটু দূরে। মসজিদের দরজার পাশেই বসে রইলেন একটা হারিকেন হাতে নিয়ে। শীতকালে কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, দূরে চাঁদের আলো ছিল। এই আলোতে উনি পাহারা দিচ্ছেন। হঠাৎ কাদের চাচা লক্ষ্য করেন উনার সবজি খেতে কোনো একটা কিছু প্রবেশ করেছে। চাঁদের আলো তো খেয়াল করা আবার যাচ্ছে আবার যাচ্ছে না, কিছু একটা কালো ধরনের ছায়া উনার ক্ষেতের এপাশ থেকে ওপাশে যাচ্ছে। আসলে রাতে বেশিরভাগ প্রাণী বস্তু বা কালোই দেখা যায়। দাদা উনার হারিকেনের আলোটা কমিয়ে দিলেন যাতে সেই প্রাণী বা মানুষটিকে যে হোকভাবে ধরা যায় সেও যেন টের না পায়। উনি একটা লাঠি নিয়ে ক্ষেতের ভেতর প্রবেশ করলেন। আস্তে আস্তে ওই প্রাণীটির কাছে গেলেন। কুয়াশার কারণে তেমনভাবে বোঝা যাচ্ছে না, তবে চাঁদের আলোয় কিছুটা বোঝা যাচ্ছে কোনো একটা মানুষ হবে, হয়তো কালো চাদরে ঢাকা। প্রথমে উনি মানুষ ভেবে বললেন, কে তুমি? আর এত রাতে আমার খেতে কেন? প্রতিদিন তুমি আমার সবজি নষ্ট করো, তাই না? কোনো উত্তর নেই। আবার জোরে বললেন, কে তুমি? কেন সবজি চুরি করতে আসো? তখন ওই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ আসে, আমি কে জানতে চাস? অনেকটি ভারী ভারী কণ্ঠে বলেছিল, আমি কে জানতে চাস? ওই পাশের কণ্ঠ শুনে দাদা কিছুটা ভয় পেলেন, কারণ এমন ভারী কণ্ঠ সে কখনো শোনেনি। কেমন যেন একটা ভয়ঙ্কর অবস্থা। তারপর তিনি সাহস করে বললেন, জানতে চাই, কে তুই? ওই পাশ থেকে আবার আওয়াজ ভেসে আসে, জানতেই চাস তাহলে? কিন্তু আমি তো তাকে বলবো না। সে লিখেছে, আমি তো তাকে বলবো না, তবে আমি জানতাম তুই আসবি, তোর সাথে সরাসরি দেখা হবে, কিন্তু তাড়াতাড়ি মনে হয়ে গেল। এসব কথা শুনে কাদের দাদা একটু রাগান্বিত হয়ে বললেন, কে তুই? কি বলছিস এসব? চুরি করিস, আমার ক্ষেত নষ্ট করিস, এইটা আমি তো হতে দেব না। দাদা লাঠি হাতে নেন এবং যখন কাদের দাদা লাঠি দিয়ে একটা বাড়ি দেবেন ভাবেন, ঠিক তখনই ওই পাশে লোকটা ঘুরে দাঁড়ালো। কি একটা অদ্ভুত চেহারা, কপালের মাঝে যেন চোখ, শুধু একটাই চোখ, চোখটা যেন লালচে বর্ণের, যেন এত বেশি ভয়ঙ্কর, কোনোভাবেই সে নিজেকে আর সামলাতে পারছে না। চারদিকে হঠাৎ অবাক দেখতে পেয়ে অনেকভাবেই সে ভয় পেয়ে যায় এবং তিনি তার কাছে এত চেষ্টার পরেও শব্দ করে বলেন, কি চাস তুই? তারপরে অবায়কটা তার কাছে ধীরে ধীরে কাছে আসছিল। তারপর সেই জিনটা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। কাছে এসে তার হাতটা একদম শক্ত করে ধরে ফেলে। ধরে ফেলার পরপরই সে ওখানে অজ্ঞান হয়ে যায় একটা জোরে চিৎকার করে। পরের দিন সে তাকে আবিষ্কার করে সে তার রুমের ভেতর আছে। তারপরে তিনি সব ঘটনা ধীরে ধীরে খুলে বলা শুরু করে। তারপর পরিবারের সকল সদস্য তার কথাগুলো অনেকটাই হাস্যকর বা অন্যভাবে উড়িয়ে দেয়। তারা কেউ বিশ্বাস করতে চায় না। তারা এসব ঘটনাকে
মনে করে মনের ভুল। এরপর কাদের দাদা একদিন হঠাৎ করে সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দিনের বেলা ঘুমাচ্ছিল, সেই ঘুমানোর সময় সে দেখতে পায় সেই রক্তপিচাসটা তার কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে, এগিয়ে এসে তাকে যেন ধরে ফেলছে, আবার বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গিতে তাকে ভয় দেখাচ্ছে। তারপর সে ঘুম থেকে উঠে দেখে সব কিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। এরপরে একদিন সেই দিন সে এশার নামাজ পড়ে বাসায় ফিরছিল। তার বাসা যে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল সেখান থেকে প্রায় একটু দূরেই বলা যায়। তার যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তার ঠিক একটা জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয়। সেই জঙ্গলটা ছিল একটু অনেক বড়। সেই জঙ্গলটা পার হতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগতো। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা থাকার কারণে সেখান দিয়ে তাকে হাঁটতে একটু ইতস্তত হচ্ছিল। সে মনে মনে অনেক চিন্তা ভাবনা করছিল। এমন সময় সে দেখতে পায় তার পিছন পিছন কেউ যেন আসছে। কেউ যেন আসছে বলতে সেভাবে যেভাবে যাচ্ছে সেইভাবেই যাচ্ছে। সে পিছনের দিক তাকিয়ে দেখে কিছুই নেই। তারপর সে দোয়া কালাম পড়া শুরু করে। এমন সময় সে দেখতে পায় তার মাথার উপর দিয়ে কী যেন একটা উড়ে যাচ্ছে। সে একটু দূরেই যখন যায় তখন একটু তাকায়, সে দেখতে পায় একটা অনেক বড় একটা প্রাণী। প্রাণীটা অনেকটা কাকের মতো, অনেক বড় বড় চোখ। সেই কাকটার চোখগুলো ছিল লাল আর পুরো শরীর ছিল কালো। সে ওই প্রাণীটিতে তাকাতেই হঠাৎ সেই প্রাণীটা তার সামনে এসে দাঁড়ায়। তাকে বলে, আমি তোকে নিতে এসেছি, তুই যাবি আমার সাথে? সে বলে, কে আপনি? আমি তোমার সাথে কেন যাব? এক কথায় দুই কথায় সে বলে, তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করতে এসেছি। প্রথমে তোকে নেব, তারপর তোর ছোট ছেলেকে নেব, তারপর ধীরে ধীরে তোর পরিবারটাই আমি ধ্বংস করে দেব। সে বলে, আমার দোষ কি? তুমি আমার পরিবারের সাথে কেন প্রতিশোধ নিতে দাও? এই কথা বলতেই সে একটা জোরে অট্টহাসি দেয়। এত জোরে আওয়াজ হচ্ছিল যেন সব গাছপালা নড়ে উঠে যায়, এইরকম একটা শব্দ হচ্ছিল। এমতো অবস্থায় হঠাৎ করেই দেখা যায় সেই প্রাণীটা তার কাছে এসে তার হাতটা ধরে। হাতটা ধরাতেই সে আর হাতটা তুলতে পারছিল না। তারপরে বলে, আমাকে ছেড়ে দাও। সে বলে, তোর এখন আমি হাতটা মচকে দেব। সে বলে, না, তুমি এটা করতে পারো না। কেন করবে তুমি আমার সাথে এইটা? বলাতেই হঠাৎ করে সে তার হাতটা এমন জোরে ধরার পর সে একটা জোরে চিৎকার করে ওঠে। কাদের চাচা অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরে হঠাৎ করেই সে হাতটা যেন কি করে না করে সে হাতটা দিয়ে আর কোনো কাজ করতে পারছিল না। তারপর হাতে একটা জোরে আঘাত লাগার কারণে সে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার পর সে ওখানে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনা শেষ হওয়ার পর তার সাথে ঘটে আর এক ঘটনা। তারপর সে ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার পরিবারের সকল সদস্যই তাকে ওখানে থেকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। সে একদিন পর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পারে হসপিটালের বেডে সে শুয়ে আছে, তার হাতটা যেন ভেঙে গেছে। পরিবারের সবাই তাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল সেদিন? আপনি হঠাৎ করে এইভাবে পড়ে গেলেন কিভাবে? তারপর সে তার সকল ঘটনা খুঁটে বলল। তখন পরিবারের কিছু কিছু লোক এটা বিশ্বাস করা শুরু করলো। এমতো অবস্থায় তার পরিবারের সবাই তাকে মনে মনে সাহস দিতে শুরু করলো এবং এই বিষয়টা নিয়ে তারা একটু ভালোভাবে চিন্তা করা শুরু করলো। চিন্তা করতে করতেই পরিবারের সকল সদস্যগুলো ধীরে ধীরে বাসায় চলে যায়। শুধু ছিল তার ছোট ছেলে আর সেই দাদা, তিনি ওখানেই থাকেন। হঠাৎ সে যখন ঘুমিয়ে তখন সে স্বপ্ন দেখতে পায় কি যেন তার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। চোখ খুলতেই দেখে তার শরীরের উপর সেই অশরীরে পিশাচটা ওখানে আছে। সে ধীরে ধীরে ঘামতে শুরু করে, কোনো কথা বলতে পারছে না। তার গলার উপরে যেন পা দিয়ে বসে আছে, এমনভাবে বসে আছে তার কোমরে একটা পা আর একটা পা গলায়। সে নিঃশ্বাস নিতে পারছে না ঠিকভাবে।
এমন সময় সেই পিশাচটা তাকে বলে, প্রথমে তোকে নেব, তারপর তোর ছোট ছেলেকে নেব। এসব বলেই সে হঠাৎ করে ওখান থেকে পা থেকে ছেড়ে দেয়। তারপরে সেই ওখান থেকে কিছুটা বুঝতে পারে যে কোনো না কোনো একটা বিপদ হতে চলেছে। এরপরে পরের দিনে রাতে দেখা যায় তার ছোট ছেলে, তার স্ত্রী এবং তার এক মেয়ে তার সাথে আছে। তারা বাইরে যাওয়ার কারণে তার ছোট ছেলে ওই রুমে একাই ছিল। থাকার কারণে কে যেন একটা স্বপ্নে দেখে সেই পিশাচটা তার ছেলেকে জোরে জোরে চাবুক দিয়ে মারছে। এত জোরে জোরে মারছে তার ওখান থেকে লাল লাল দাগ হয়ে যাচ্ছে প্রতিটা মারতেই। তারপরে সে তার স্বপ্নটা আবার ভেঙে যায়। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা এসে বলে যে তার ছেলেকে কি যেন হয়েছে, সে পিঠে অনেক ব্যথা অনুভব করছে, এতটাই ব্যথা কেউ যেন তাকে মেরেছে। তারপরে তারা সেই স্বপ্নটা সবাইকে খুলে বলে, আমি স্বপ্ন দেখেছিলাম সেই পিশাচটা আমার ছোট ছেলেকে চাবুক দিয়ে মারছে। সেই রকম অবস্থায় সবাই পিঠটা খুলে দেখে সেই ছেলেটার যে ওখানে লাল লাল কিছু দাগ আছে, কেউ যেন জখম এবং নির্দয়ভাবে মেরেছে। এরপরে এই বিষয়টা নিয়ে সবাই জানাজানি হওয়ার পর এক আলেমকে ডাকা হয়। সে আলেম আসার পরে সে তার পরিবারের সকল সদস্যকে বাহিরে যেতে বলে আর রুমে সেই দাদার সাথে একাই কথা বলে। তারপর সম্পূর্ণ ঘটনা শোনার পরে আলেম বলে, আপনি বাসায় যাবেন আজকে? যদি যান তাহলে আমি এই বিষয়টা আপনাকে 2 থেকে 3 দিন পর জানাতে পারবো যে আপনার সাথে কি হয়েছে, কেন হচ্ছে এমন। বললো ঠিক আছে, কালকে আমাকে হসপিটাল থেকে রিলিজ দেবে, আমি চলে যাব। তারপর সেই আলেম তাকে একটু তাবিজ আর একটা বোতলে পানি পরা দেয়, বলে যে এই পানিগুলো আপনি খাবেন এবং বাইরে ছিটিয়ে রাখবেন। আপনি যেখানে শোন সেখানে ছিটাবেন, পুরো জায়গায় যে জায়গা দিয়ে হাঁটেন সেই জায়গাটা ছিটাবেন এবং আপনার বাড়ির যে পুরো কর্নারগুলো আছে এই পানির সাথে কিছুটা পানি মিশিয়ে, মানে যত পরিমাণ পানি পারেন আপনি এখানে মিশিয়ে পুরো বাড়িতে একটা সীমারেখা দাগ দেবেন, তাহলে আপনার হয়তোবা কিছু হবে না। এ কথা বলে সে চলে যায়। তারপরের দিন সেই দাদা বাসায় চলে যায়। বাসায় চলে যাবার কথা মতো সেই তাবিজ পরে এবং পুরো শরীরে কেমন জানি একটা ব্যথা অনুভব হয় তাবিজ পরার পর থেকেই। তারপরে পুরো বাড়িতে এরকম দাগ কাটা হয়। সেই রাতেই হঠাৎ যখন রাত 2টা থেকে 3টা বাজে, তার টিনের যে চালটা আছে সেই চালে ধূপধাপ কিছু পড়ার শব্দ শোনে। পরিবারের সবাই উঠে দেখে যে কেউ যেন ঢিল মারছে। আবার ঢিলগুলো যখন মাটিতে পড়ছে তখন দেখা যাচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ, বেগুন এইরকম। কিন্তু আবার যখন আলোতে নিয়ে যাওয়া হয় তখন আর কিছুই থাকে না। পুরো পরিবার এই বিষয়ে হতভম্ব হয়ে ওঠে। এরকম ঘটনা আরও একদিন ঘটে। তার পরের দিনে তাদের বাসাতে সে আলেম আসে। আলেম আসার পরে বলে, আপনাদের উপর কালা জাদু করা হয়েছে। কালা জাদু বলতে এতটাই ভয়ঙ্কর, এই কালা জাদুর সাথে আমি কোনোভাবে পেরে উঠতে পারবো না, বা এর সমাধানও আমার কাছে নেই। আপনারা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন যে এসব করে। আর যে কালা জাদুটা করেছে সেটা ভয়ঙ্কর এক কালা জাদু। এ কথা বলে সে চলে যায়, সাথে কিছু পানি পাড়া দিয়ে যায়। সব পরিবারের সকলকে খাওয়ানো হয় সেই পানি। তারপর পরিবারের সবাই একজন বড় কোনো আলেমকে খুঁজতে থাকে বা কবিরাজকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক কবিরাজকে পাওয়া যায়। কবিরাজকে পাওয়ার পরে তাকে বাসায় আনা হয়। সে রীতিমতো পুরো বাড়ি দেখে বলে যে আমি আজকে আপনাদের কিছু করতে পারবো না, আমি আগামীকাল আবার আসব, এসে আপনাদের এই বিষয়টা আমি সব খুলে বলবো। তারপর চলে যায়। পরের দিনে সেই কবিরাজ আবার আসে। এর আগে বলে রাখি, সেই রাতেও আবার একটা ঘটনা ঘটে।
তাদের বাড়ির পাশে যে একটা জমি ছিল, সেটা ছিল পেঁয়াজের জমি। পুরো জমিটাই এমনভাবে পেঁয়াজগুলো উপড়ে ফেলে দেওয়া হয়েছে, পুরো জমিটাই নষ্ট। পেঁয়াজগুলো আর 2-1 মাস থাকলেই অনেক বড় হয়ে যেত এবং অনেক টাকা লাভ করা যেত। তারপর ধীরে ধীরে তাদের পরিবারের সকল সদস্যরা এইভাবেই বিভিন্নভাবে অসুস্থ হয়। কারো অসুখ হলে আরও ভালো হয় না, ধীরে ধীরে বেশি হতে থাকে এই অসুখগুলো। এমন একটা সময় সে পরের দিন সেই আলেম আসে বা কবিরাজ আসে, যেটাই বলেন আপনারা, বা সেই কবিরাজ আসার পরে সে তার সাথে পুরো ঘটনাটা খুলে বলে। সে বলে, আপনাকে কালা জাদু করা হয়েছে। সে কালা জাদুটা অনেক ভয়ঙ্কর কালা জাদু, যা এটা কাটানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সে বলল, কে করেছে কালা জাদু? সে তখন অনেকটা ভেবে বলে, আপনার পরিবারের কোনো না কোনো সদস্য এই কালা জাদুটা করেছে। তারপরে পরিবারের সকল সদস্য এক সদস্য আরেক সদস্যের দিকে তাকাতে থাকে, কিন্তু কারোই তো এইরকম কোনো চিন্তাভাবনা নেই যে তার পরিবারের সদস্যের উপর কালা জাদু করতে হবে। এমন একটা সময়ে সে তাকে বলে, কে কালা জাদু করেছে আপনি একটু বলবেন? কিন্তু আলেম বা কবিরাজ বলে যে আপনার পরিবারের একজন করেছে। যে তাকে বলা হয় যে কে করেছে আপনি আমাকে একটু জানান। তারপরে সে বলে, আমি ঘটনা। তারপর সেই কবিরাজকে জিজ্ঞেস করা হয়, আমার পরিবারের কে? তখন সেই কবিরাজটা অনেকটাই বিভ্রান্ত হয়ে বলে, আপনি এর আগের একটা বিয়ে করেছিলেন, তাকে ছেড়ে দিয়েছিলেন কেন আপনি কি জানেন? সে বলে, আমার সাথে পরিবারের সম্পর্ক বনিবনা না হয় আমি তাকে ছেড়ে দেই। আপনি কি জানেন আপনি যখন তার স্ত্রীকে ছেড়ে দেন তার কি হয়েছিল? আপনি যখন আপনার স্ত্রীকে ছেড়ে দেন সে ছিল 1 মাসের গর্ভবতী। এই ঘটনাটা সে নিজেও জানতো না বা আপনিও জানতেন না। তারপর ওই মেয়েটার বিয়ে হয়, তার পরিবার তাকে একটা গরিব ফ্যামিলিতে বিয়ে দেয়। তার স্বামীটা ছিল অনেক অত্যাচারী। সে যখন জানতে পারে যে তার গর্ভে অন্য কারো বাচ্চা, সেই মেয়েটিকে সেই ছেলেটি বিভিন্নভাবে অত্যাচার করত। একটা সময় সেই মেয়েটিও ধীরে ধীরে অত্যাচার কাছে স্বীকার করতে করতে সে একদিন মারা যায়। আর আপনার সেই ছেলেটি বেঁচে ছিল। তখন সেই দাদু বলে, তাহলে কি আমার স্ত্রী আমার উপর কালা জাদু করেছে? সে বলে, না, সে তো অনেক আগেই মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে আপনার সেই স্ত্রী তার ছেলেকে বলে গিয়েছিল, তোর বাবা এখনো বেঁচে আছে, তোর বাবা এই ছেলে না, তোর বাবা আপনার কথা বলে গেছে। সে ছেলেটি তখন রাগে ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য আজ পর্যন্ত বিভিন্নভাবে আপনার উপর বিভিন্ন কালো জাদু করেছে। প্রথমবার একটা কালো জাদু করেছিল, কোনোভাবেই খাটাতে পারেনি। তারপর দ্বিতীয়বার করে, খাটাতে পারেনি। তৃতীয়বার এক বড় তান্ত্রিকের কাছে যায় সে তান্ত্রিকের কাছে গিয়ে সব বিষয় খুলে বলার পরে সেই তান্ত্রিক রাজি হয়েছিল এই কালা জাদু করার জন্য। এই জিনটা এমন একটা ভয়ঙ্কর জিন যাকে সহজেই আটকানো যায় না। এই জিনটা দিয়ে আপনার উপর কালো জাদু করা হয়েছিল। কালো জাদুটা করেছে কিভাবে আপনি জানেন? সে দাদু বলে, কিভাবে করেছে আমাকে একটু বলুন। তারপরে বলা হয় সেই কথা, আপনি বাজারের সবচেয়ে বড় মাছটা কিনতেন না? সে বলে, হ্যাঁ, আমার ছোট ছেলে বাজারে গিয়ে বড় মাছটা কিনতো। সে যখন প্রথমবার কালা জাদু করে ব্যর্থ হয়, দ্বিতীয়বার কালা জাদু করে ব্যর্থ হয়, তৃতীয়বার কালা জাদু করে ব্যর্থ হয়, চতুর্থবার সে পরিকল্পনা করে, আপনি তো আপনার পরিবারের জন্য সবসময় বড় বড় মাছ কিনতেন, আর সেই মাছের ভিতরেই সে ধীরে ধীরে কালো জাদু করে। সেই কালো জাদুর মাধ্যমে যে মাছটা আপনি কিনেছেন ধীরে ধীরে আপনার পরিবারের সবাই খায়। এভাবে কিছুদিন আপনাদের খাওয়ানোর পরে
এই কালা জাদুটা আপনার উপর প্রভাব বিস্তার করা শুরু করে। এরপর আপনারা অসুস্থ হন। কোনো ডাক্তারই আপনাদের কিন্তু রোগ ধরতে পারেনি। কথাটা সত্য কি না মিথ্যা সেটা আপনি জানেন। আপনি বিভিন্ন সময় দেখেছেন আপনার জমি নষ্ট করেছিল এই জিনটা, যার প্রভাব ছিল এই কালা জাদু। আপনার হাত ভেঙে দিয়েছিল এই জিনটাই, এর প্রভাবের কারণেই কিন্তু আপনি অসুস্থ হয়েছিলেন। তারপর আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্বপ্ন দেখাতো। আমি যদি বলি এই ঘটনাগুলো সত্য, আপনি কি মানবেন? তখন হ্যাঁ, আমার সাথে এইরকম ঘটনা ঘটেছিল, আর অনেকবারই ঘটেছিল আমার সাথে এই ঘটনাগুলো। হ্যাঁ, আপনার সাথে ঘটবেই, কারণ আপনার উপরই এইভাবে কালো জাদুগুলো করা হয়েছিল। আর কালো জাদুগুলো করার কারণেই আজকে আপনার শরীরের এই অবস্থা, আপনার পরিবারের এই অবস্থা। তারপর বলে তাহলে আমার এর থেকে বাঁচার উপায়? সে বলে 2টা উপায় আছে, আর প্রথমটা যদি না খাটে দ্বিতীয়টা আমি করতে পারবো কি না আমি জানি না। তখন তাকে বলা হয় যে কিভাবে এই কালো জাদু থেকে আমি মুক্তি পেতে পারি। মুক্তি পাওয়ার জন্য আপনার সেই ছেলেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে হয়তোবা এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। তারপর সেই কবিরাজের কাছে গিয়ে বা তান্ত্রিকের কাছে গিয়ে এই কালো জাদুটা নষ্ট করে দিতে হবে। তখন সেই মোতাবেক অনেকভাবে কাজ করার চেষ্টা করা হয়, খুঁজে বার করার চেষ্টা করা হয় যে এই ছেলেটাকে কোনোভাবেই যখন পাওয়া যাচ্ছিল না, বাজারে যেদিনই সে বড় মাছ কিনতে যেত সেদিনই তাকে খোঁজা হতো। একদিন এইভাবে একটা ছেলের খোঁজ পাওয়া যায়। সে খোঁজ পাওয়ার পরে তারপরে তাকে বলা হয় তুমি আমার উপর কালো জাদু করেছো। সে বলে না, আমি আপনার উপর কেন কালো জাদু করবো, আপনাকে তো আমি চিনি না। সে বলে তুমি আমার ছেলে, আমি এটা জানি। তারপরে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। বাবা ছেলের অনেক বছর পর মিল হয়, দেখা হয়, কথা হয়। তারপরে সব কিছু খুলে বলা হয়। খুলে বলার পরে ছেলেটা তার নিজের ভুল বুঝতে পারে, কিন্তু কালো জাদু কিভাবে শেষ করা যাবে এই বিষয়টা তাকে বললে সে বলে আমি এটা করতে পারবো না। আমি এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, যে তান্ত্রিকটা আমাকে এইসব করে দিয়েছিল। তারপর সেই কথা অনুযায়ী সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয়। তান্ত্রিকের কাছে গেলে তান্ত্রিক প্রথমত স্বীকার করে না, পরে সে স্বীকার করে নেয়, কিন্তু সে রাজি হচ্ছিল না এসব কাটার জন্য। পরে বলা হয় তুমি যদি আমাকে এগুলো না কাটো তোমাকে আমি মামলা করব, বা তোমাকে নিয়ে আমি এলাকায় বিচার বসাবো, এই বিচারের মাধ্যমে আমি তোমার বিচার করব। তারপর অনেকটা ভয়েই তান্ত্রিক রাজি হয়ে যায় এইটা কাটার জন্য। এটা কাটার জন্য তাকে 7 গ্রাম থেকে 7টা বলি দেওয়ার জন্য ছাগল আনতে হবে, বা গ্রাম্য ভাষায় পাঠা আনতে হবে। এই পাঠাগুলোর বয়স হতে হবে 1 বছরের নিচে, 9 মাসের উপরে। এভাবে 7 গ্রাম থেকে 7টা পাঠা আনা হয়। আনার পরে এই পাঠাগুলোকে প্রস্তুত করে নেওয়া হয় তাদের বলি দেওয়ার জন্য। তারপরে সেই রাতে তাদের পরিবার সহ জিন সহ সবাই, জিন আসে, জিনকে হাজির করানো হয়। ওই ছাগলগুলোকে বলি দেওয়া হয়। বলি দেওয়ার মাধ্যমে এই কালো জাদুটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তারপর পরিবারের সবাই সুস্থ হয়, আর সেই ছেলেটা ফিরে পায় তার বাবার সব অধিকার। তারপর ধীরে ধীরে পরিবারের সকল সদস্য তাকে নিজের আত্মীয় বা স্বজন হিসেবে মেনে নেয় এবং স্বীকৃতি দেয়। এভাবেই ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ। ভালো লাগলে আরও নতুন নতুন কিছু যদি ঘটনা আমার সংগ্রহে থাকে আমি আপনাকে পাঠাবো। আশা করছি আপনি এই ঘটনাটি প্রকাশ করবেন। ধন্যবাদ তোমাকে সৌদি আরব থেকে আমাকে এই ঘটনাটা পাঠানোর জন্য। চলুন কথা না বাড়িয়ে আরেকটি ঘটনা পড়ে শোনানো যাক। আসসালামু আলাইকুম জিসান জনি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। হ্যাঁ, আমরা ভালো আছি, ভালোর দলে আছি। আজকে যে আমি ঘটনাটা বলবো, এই ঘটনাটা একটা মেয়ে মানুষকে বশীকরণ করার জন্য একজন বন্ধু আমার করেছিল। প্রথমে সে মেয়েটিকে
অনেক ভালোবাসতো, এতটা ভালোবাসতো যে সে তার জীবন থেকেও যেন তাকে বেশি ভালোবাসে। কিছুদিন সম্পর্ক তাদের ভালোই যাচ্ছিল। যাই হোক, সেই ঘটনাটা আমি আপনাকে খুলে বলি। ঘটনা 2018 সালের দিকে। ব্যক্তিগত কারণে আমি আমার নামটা প্রকাশ করছি না, তাদের নামটা প্রকাশ করছি না। শুধু ঘটনার মধ্যে নীলা আর আরিফের দুটি নাম ব্যবহার করলাম। ছেলেটার নাম ধরলাম আরিফ আর মেয়েটার নাম ধরলাম নীলা। তাদের সম্পর্ক ছিল অনেক বছর আগে থেকেই। যখন তারা ক্লাস 7-এ পড়ে তখন থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল। ধীরে ধীরে সম্পর্কটা অনেক গাঢ় হতে থাকে। একটা সময় মেয়েটা ছেলেটাকে এতই ভালোবাসে যে সে তাকে ছাড়া বাঁচবে না, যার কারণে তারা চিন্তাভাবনা করে যে তারা বিয়ে শাদী করবে। দুইজনের ফ্যামিলিকে জানানো হয়, কিন্তু আমার বন্ধু আরিফ তেমন কোনো কাজ করতো না, বা তার কোনো একটা চাকরিও ছিল না। সে সবে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। মেয়েটা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিন্তু মেয়ের ফ্যামিলি না মানলেও ছেলের ফ্যামিলি অনেকটা চাপে পড়েই মেনে নিয়েছিল। কিন্তু মেয়ের বাবা কোনো মতেই তার সাথে কোনো বিয়ে দিচ্ছিল না। এরপরে শুরু হয় আর এক কাহিনী। একটা আর্মিতে চাকরি করা ছেলে সেই মেয়েটিকে দেখে পছন্দ করে। নীলা অনেক সুন্দর ছিল, যার কারণে এক দেখাতেই সবারই পছন্দ হবে। তারপরে কোনো জামানত বা কোনো, আমাদের এলাকায় বলে ডিভেন্ট বা যৌতুক ছাড়াই তাদের পরিবার ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। মেয়ের ফ্যামিলিটি খুব একটা যে টাকা পয়সাওয়ালা ছিল তাও না, আবার কমও ছিল সেটাও না, যার কারণে তারা এক প্রকার অনেক সময় চিন্তাভাবনা করে ওই ছেলেটার সাথে বিয়ে দিতে বাধ্য করে। মেয়েটা রাজি ছিল না, তারপরেও জোর করে, এক প্রকার জোরই বলা যায়, জোর করেই তার সাথে বিয়ে দিয়ে দেয়। সরকারি চাকরি আছে। এরপর কিছুদিন যাওয়ার পরে মেয়েটা তার প্রাক্তন প্রেমিক আরিফকে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে এরকম চাকরি করে। আমার বন্ধুটা সে সময় অনেক আকুতি মিনতি করেছিল তার কাছে, কিন্তু মেয়েটা তার ফ্যামিলির চাপে আসলে এই বিয়েতে মত দিতে রাজি হয়েছিল। সে বলেছিল, তুমি আমাকে ভুলে যাও। আমার বন্ধু তখন অনেকভাবেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সে মেয়েটাকে এতটাই ভালোবাসতো যে ভালোবাসার জন্য সে তার জীবন দিতে প্রস্তুত হয়েছিল। ইভেন অনেকবার সে সুইসাইড করতেও চেয়েছিল। সুইসাইড করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত এবং সুইসাইড করার চেষ্টা করত। আমরা তাকে অনেকভাবে বলে বুঝে সব কিছু মানিয়ে নিই। মেয়েটার একদিন বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বন্ধু আরিফের অবস্থা দিনকে দিন খুবই খারাপ হতে থাকে। সে নিজেকে আর কোনোভাবে মানিয়ে নিতে পারছে না। তারপর আমি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসি, কিছুদিন বোঝানোর পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছিল। এদিকে মেয়েটার একটা মেয়েও হয়ে যায়। সে মেয়েটাও অনেক সুন্দর ছিল। তাদের ফ্যামিলি সুখে থাকে। কিন্তু আমার এই বন্ধু যে এত বড় একটা খারাপ কাজ করতে পারবে আমি নিজেকে কখনো বিশ্বাস করতে পারিনি। সে একদিন এক বড় তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বা বলতে পারেন কবিরাজ, যারা কালো জাদু করে। মেয়েটার কিছুদিন পরপরই মাঝে মাঝে অসুখ হতো। অসুখটা এতটাই ভয়ঙ্কর যে কোনো ডাক্তারই তার কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছিল না। অনেক টেস্ট, অনেক সিটি স্ক্যান করার পরেও মেয়েটার কোনোভাবেই উপায় খুঁজে পাচ্ছিল না যে কি হবে, কি রোগ হয়েছে, কোনোভাবেই খোঁজা যাচ্ছিল না। এমন একটা সময় কি করা যাবে সেটাও বোঝা যাচ্ছে না। তারপর ছেলেটা তার মেয়েকে নেওয়ার পরে তার স্ত্রীকে রেখে যায় তার স্বামীর বাড়িতে। যত দিন যায় তত আর অবস্থা খারাপ হতে থাকে। তারপরে একদিন মেয়েটা কিছুটা পাগলের মতো হয়ে যায়। পাগল, একদম বলতে পারেন পাগল হয়ে যায়। সে তার মেয়েকে দেখতে পায় না, মাকে দেখতে পায় না, তারপরে পরিবারের কাউকে সে সহ্য করতে পারে না।
এমন অবস্থায় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে কালো জাদুর পরিমাণটা এত বেড়ে গেছে যে কোনোভাবেই সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো অপশন মনে হয় আর নেই। তারপরে মেয়ের ফ্যামিলি এই বিষয়টা কিছুটা আন্দাজ করে এক ফকিরের কাছে যায়। সেই ফকির আবার এই ফকির মানে সেই তান্ত্রিক আবার এই তান্ত্রিক বলে তার কিছু হয়নি, এটা তার মানসিক সমস্যা, যার কারণে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আপনি কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু না, ধীরে ধীরে মেয়েটার অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমি একদিন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে আসলে ওর কী হয়েছে, এমন করে কেন, স্বামীর সংসারতেও তো থাকে না। সে একদিন আমার তার সত্য ঘটনাটা খুলে বলে, বন্ধু আমি তাকে কালো জাদু করেছি। আমি বললাম, এটা কি তুই কাজ করছিস? এটা কেমন কথা, তুই একটা মেয়ে মানুষের উপর কালো জাদু করতে পারলি? তুই মানুষ? সে আরিফ বলে, আমি তাকে খুব ভালোবাসতাম। তারপর যখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, কোন দিকে যাবো না যাব, তখন আমি তান্ত্রিকের সাথে আমার কোনোভাবে সম্পর্ক হয়ে যায়। সেই তান্ত্রিকই আমার সব কিছু করে দিয়েছিল। এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। কয়েকটা কাঁচা কবরের মাটি এনে দিতে হয়েছিল, শ্মশান ঘাটির মাটি এনে দিতে হয়েছিল, তার চুল এনে দিতে হয়েছিল, আর একটা পরনের কাপড়ও এনে দিতে হয়েছিল। তারপর আমি কালো জাদু করি, যার ফলশ্রুতি এখন সে ভুগছে। আমি বললাম, কিভাবে তুই এসব করেছিস? একটা মানুষকে এইভাবে একটা মানুষ করতে পারে? সে বলে, সেই তান্ত্রিকের কথা অনুযায়ী আমাকে একটা মাছ নিয়ে আসতে হয়। এই মাছটা এমন কোনো মাছ নয়, মাছটা অনেকটা আলাদা, একটা শিং মাছ। যে শিং মাছের ভিতর তার মাথার যে চুল, তারপর পরনে যে কাপড়টা পরতো সেইটা, তারপরে বিভিন্ন জায়গার মাটি, তার বাড়ির মাটি, এই মাটিগুলো সংগ্রহ করে একটা তাবিজের ভিতর দিয়ে ওই শিং মাছটা একটা নদীতে আমি ছেড়ে দিই। যখন আমি সেই শিং মাছটা ওখানে ছেড়ে দিই, মাছটা যেরকম করে ধীরে ধীরে ভিতরে ঢুকে যায়, সেই রকমও তার ওই রকম হচ্ছিল। এটা একটা ভয়ঙ্কর কালা জাদু, আমি এটা না চাইতেও করে ফেলেছি। আর এখান থেকে মুক্তি পাওয়ারও কোনো উপায় নেই। তাকে একদিন না একদিন মরতেই হবে, যে কোনোভাবেই হোক মরতে হবে। তারপর আমি এই বিষয়টা পুরোটাই তাদের পরিবারকে জানাই। তাদের পরিবার কোনো প্রতিক্রিয়া না করে এক তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিকের কাছে যাওয়ার পরে এই বিষয়টা খুলে বলার পরে সেই মাছটাকে কিভাবে আনতে হবে সেটা আমি শুনে মাথা ঘুরে গেছিল। মাছটাকে আনার জন্য একটা জিন হাজির করা হয়। সেই জিনকে বলা হয়, তুমি সেই মাছটিকে এনে দাও। জিনটা সেই কথা মতো সে বলে, আমাকে একটু সহযোগিতা করতে হবে। তারপর জিনকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে জিন কিছুক্ষণের জন্য চলে যাওয়ার পরে সেই জিন আবার একটা মাছ ধরে আনে। সেই মাছটাতে দেখা গেল আমার বন্ধুর কথা মতো যা যা ছিল সেম ওই সব কিছুই, চুল ছিল, কাপড়ের অংশ ছিল, আর কিছু ভিজে যাওয়া মাটি ছিল। আর ওই শিং মাছটার অবস্থাটা অনেক করুণ ছিল, মাথায় অনেক লাল লাল হয়ে গিয়েছিল, পুরো শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল, মানে মাছটা মারা যাবে। তখন তান্ত্রিক বলে, এই মাছটা যখন মারা যেত সাথে সাথে তোমার এই মেয়েটিও মারা যেত। মাছটার যে দশা হতো সেম দশা তার সাথে হতো, এভাবেই মারা যেত এই মেয়েটি। তারপরে এই সব কিছু কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পর তারপর ধীরে ধীরে মেয়েটা সুস্থ হয়ে যায়। এভাবে মাছের ভিতর অনেকভাবে কালো জাদু করা হয়। ভৌতিক ঘটনাগুলো মানুষের জীবনের সাথে কোনো না কোনোভাবে ঘটেই থাকে। এগুলো মানুষের একটা অংশের মধ্যেই পড়ে। জিন ইনসান যেমন আছে, আমাদের এইসব বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এই জিন এবং ইনসান থেকে। আমরা মাটির তৈরি হলেও জিনেরা কিন্তু আগুনের তৈরি। তাদের দৃশ্যমান কিছু আমরা দেখতে পাই না,
তাদের উপস্থিতি আমরা বুঝতে পারি না, কিন্তু তারা আমাদের দেখতে পায়। আর জিনের আকার আকৃতি কেমন সেটা আমরা জানি না। এ বিষয়ে সূরাতে আমরা অনেক কিছু জানতে পারি। জিন আছে এটা আমাদের বিশ্বাস করতেই হবে। আমরা বিশ্বাস না করলে মুসলিমের মধ্যে পড়ব না। এরকমই এক বুজুর্গ লোক আমাকে একটি ফেসবুকের মাধ্যমে মেসেজে তার সাথে কিছু ঘটে যাওয়া গল্পের কথা বলেছেন। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত। ফজরের নামাজ সে সবসময় মসজিদে গিয়েই পড়তে বেশি ভালোবাসত। এমন একদিন একটা সময় সে ফজরের নামাজের আগে উঠে যায়, অনেক আগে, তার ঘুম ধরছিল না। এরকম একটা সময়ে তার সাথে এমন কিছু ঘটে গেছে, সে নিজেকে কখনো এই বিষয়টা দিয়ে বিশ্বাসই করতে পারছিল না। তার জীবনের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি আপনাদের, সে যেভাবে আমাকে মেসেজ করে পাঠিয়েছে ঠিক সেইভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। সে প্রতিদিনের মতো নামাজ পড়ে। নামাজ পড়ার পরে সকালবেলা একটু হাঁটাহাঁটি করে ঘুমায়। এমন একদিন, সেদিন দিনটা হবে শনিবার। এইরকম একটা দিনে সে নামাজ পড়ার জন্য একটু তাড়াতাড়ি উঠে মসজিদের দিকে যায়। মসজিদের দিকে যাওয়ার সময় সে লক্ষ্য করল তার পিছনে কিছু লোক কোনো একটা লাশ নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সে কোনো কিছু না ভেবেই সেই জঙ্গলের দিকে ওই লোকগুলোর সাথে রওনা দিল। সবারই পরনে ছিল সাদা জুব্বা। অনেকটা কাদো কাদো ভাষায় সবাই যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এখানে একটা মানুষকে দাফন কাফন করা হবে, লাশটা নিয়ে যাচ্ছে। একটা শোক পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন একটা সময় ওই লোকটা তাদের কোনো কিছু না ভেবেই ওই লোকগুলোর সাথে যেতে শুরু করে। যেতে শুরু করার এমন একটা সময় আসলো, তারা ঠিক একটা জঙ্গলের পাশেই কবরস্থানের অপোজিটে, মানে কবরস্থান থেকে জাস্ট 10 থেকে 15 মিটার দূরেই তারা জানাজা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। প্রস্তুতি গ্রহণ করার পর তারা চিন্তা ভাবনা করলো যে তারা ওখানে গিয়ে নামাজ পড়বে, জানাজা পড়বে, পড়ার পর তার ওই দেহটা বা লাশটা তারা কবর দিবে। এমন সময় সেই লোকটা ওখানে উপস্থিত, ওদের সাথেই জানাজায় দাঁড়ায়। সে মানুষগুলোকে ওইভাবে দেখতে পাচ্ছিল না। তার ভিতরে সে যে একটা এইরকম একটা অবস্থানে গেছে, তার এ বিষয়ে কোনো ইন্টেনশন ছিল না। সে ভাবছে একজন মানুষের জানাজা হবে, জানাজায় একজন মুসলিমের যাওয়া দরকার, এই জন্যই সে ওখানে যায়। এইরকম পর্যায়ে এসে সে চিন্তা ভাবনা করা না করারই কথা, বা আপনি আমি হলেও এটা চিন্তা করতাম না। তার কথা মতো আমি ওখানে গেলাম। যাওয়ার পর তাদের মতো নামাজে যখন দাঁড়াবো, সেই সময় কোনো এক কারণে ইমামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি সেখানে গেলাম। যাওয়ার পর আমি ইমামের জন্য দাঁড়ালাম। তখন সবাই আমার পিছনে এসে দাঁড়ালো। আমি সেই রীতিমতো জানাজার যেসব দোয়া কালাম পড়ে জানাজা করাইতে হয়, আমি সেটা করার জন্য সবাইকে তাকবীর এবং এই মৃতদেহ সম্পর্কে কিছু বললাম। আমি ওখানে বলেছিলাম যে প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মায়ু তো একদিন, আজকে মৃত্যু হয়েছে, কালকে আপনার হবে, পরশু অন্য একজনের হবে। আমরা এসব কিছু বলার পর আমি জানাজার জন্য দাঁড়ালাম এবং
জানাজাটা ওখানে আদায় করলাম। আদায় করার পর আমি ওই সেমভাবেই ওখানে যেভাবে কবরে লাশ নামাই, ওই মৃতদেহটা ওখানে রাখলাম, সমাধিস্থ করলাম, মাটি দিলাম। মাটি দেওয়ার পরে আমি যখন মাটি দেওয়ার সব কাজ শেষ, তখন আমি লক্ষ্য করলাম ওই লোকগুলোর পায়ের দিকে লক্ষ্য করার পর দেখলাম যে তাদের পাগুলো আমাদের যেমন সামন দিকে, আর ওদের পাগুলো আমি দেখলাম পিছনের দিকে। আমি সবার দিকে যখন লক্ষ্য করলাম, দেখলাম সবারই একই ঘটনা, যে ওদের পাগুলো সবার পিছনের দিকে। আমি অনেকটা ভয় পেয়ে ভাবলাম যে আমি কি কোনো ভুল কাজ করলাম। ওখান থেকেই একজন লোক আমার কাছে আসলো, বলল, আপনার নাম কি? তা আমি বললাম, আমার নাম মমিনুল ইসলাম। সে বলল, ধন্যবাদ আপনি আমাদের এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা কেউ মানুষ জাতি না, আমরা হলাম আল্লাহ সৃষ্টি জিন জাতি। আমি অনেকটাই ভয়ে আর কোনো উত্তর দিতে পারছিলাম না। আমি এতটাই ভয় পেয়ে গেছি যে আমার ভিতর থেকে কথা বার হচ্ছে না। সেখান থেকে ওই লোকটা আমাকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের ক্ষতি করতে আসি নাই, আমাদের একজন ব্যক্তি এখানে মারা গেছে, যার কারণে আমরা এখানে এসেছি। বললাম, আমার কি তাহলে কি কোনো ভুল হয়েছে? ওরা বলল যে না, আপনার কোনো ভুল হয়নি, আপনি আপনার নামাজ আদায় করার জন্য মসজিদে যেতে পারেন। বলার পরপরই আমি সাথেই একটু ভয় পেয়েই বলা যায় রাস্তা হাঁটা শুরু করলাম। এমন সময় একটা লোক এসে আমার সাথে মুসাফা করলো, বলল, আসসালামু আলাইকুম ইয়া আদম। আমি তার সাথে ওয়ালাইকুম আসসালাম বলে হাত মুসাফা করলাম। হাত মুসাফা যখন করি তখন দেখি তার হাতে 3টি আঙ্গুল। আমি অনেকটা শিউরে উঠল, আমার শরীরের সকল লোমগুলো যেন একদম সোজা হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি, আমার গা কাঁপছে, আমার মাথার উপরে একটু ঘামছে। আমি এতটা ভয় পেয়ে গেছি যা বললে আমি শেষ করতে পারবো না, এতটা ভয় পেয়ে গেছি। এইরকম একটা সময়ে আমি জিনের জানাজায় ছিলাম, এখানে আর একটা জিন আমার কাছে আসছে। কিন্তু জিনটা আমাকে বলল, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরও জীবন আছে, আমরা হয়তোবা আপনাদের মতো মানুষ না, তবে আমাদেরও সমাজ আছে। আপনি আমাদের দেখতে পেয়েছেন, আমাদের জানাজায় অংশগ্রহণ করেছেন, যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ স্বরূপ আমি আপনাকে কিছু দিতে চাই। আমি বললাম যে আমি কিছু নিব না। তারপরেও সে আমাকে হাতের মধ্যে কি যেন একটা দিয়ে গেল, বলল, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে ডাকবেন বা আমাদেরকে ডাকবেন, তাহলে আমরা আপনার কাছে আসব। এই বলেই লোকটা ওখান থেকেই যেন কোথায় হারিয়ে গেল, আর আমি তাকে দেখতে পেলাম না। এমন একটা পরিস্থিতিতে আমি কি করব না করব নিজেই ভেবে পাচ্ছিলাম না, আমার উত্তর কী দেওয়া উচিত। আমি সকল কিছু না ভেবে সরাসরি মসজিদে গেলাম নামাজ পড়তে। আমি মসজিদে নামাজের একটু দেরিতে যাওয়ার কারণে গিয়ে দেখি নামাজ শেষ হয়ে গেছে। আমি আমার মতো করে নামাজে দাঁড়ালাম।
নামাজে দাঁড়ানোর পরে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি সেই কথাটা মনে পড়লো, সে যেন আমাকে একটা কি দিয়েছিল, আমি আমার জুব্বার ভিতর সেই জিনিসটা রেখেছিলাম। আমি কোনো কথা না বাড়িয়েই নামাজ শেষ করে দোয়া করেই আমি ওই জুব্বা থেকে ওখানে হাত দিলাম। দেখলাম যে আমার কাছে একটা আংটি আছে। আংটিটা অনেকটা কালো বর্ণের, একটু উঁচু, যেখানে আঙ্গুলের উপরে থাকে ওইটা একটু উঁচু, ওখানে একটা পাথর বসানো আছে, অনেকটা আকর্ষণীয় দেখতে। আমি আংটিটা হাতে পরলাম, পরার পরে আমার শরীরের ভিতরে একটা প্রশান্তির একটা অনুভব সৃষ্টি হলো। আমি তারপরে কোনো কথা না বাড়িয়ে আমি আমার মতো কিছু সূরা কালাম পড়তে পড়তে আমি আমার বাসায় আসলাম। বাসায় আসার পর আমি একটু ঘুম আসলাম। ঘুমের ভেতর আমি স্বপ্নে দেখি যে ওইটা ছিল একটা জিন, যে জিনটা মারা গেছে। তারা আমাকে বলছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জানাজায় অংশগ্রহণ করার জন্য, আর আপনার কাছে যে আংটিটা আছে এই আংটিটা দিয়ে আপনি আমাদের যে কোনো সময় যে কোনো বিপদে যদি পড়েন তাহলে আমাদেরকে স্মরণ করতে পারবেন, আর এই স্মরণ করলে আমরা আপনাকে যতটুকু পারি, যেভাবে পারি আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি এইসব স্বপ্নে দেখতেছি সব, আবার ঘুম থেকে উঠে দেখি সব কিছু স্বাভাবিক, আমার আংটিটা হাতেই আছে। তারপরে কখনো আমি আংটিটার বার করার প্রয়োজন মনে করি নাই, আমার হাতে এখনও আছে। আংটিটা ছবি চাইলে আমি আপনাকে দিতে পারবো। আর এই ঘটনাটা যেটা আমার সাথে ঘটে গেছে এটা একদম সত্য কথা। আর এই ঘটনা পর থেকেই আমার অনেক কিছুই, যেন যে কোনো সমস্যায় আমি ছিলাম মোটামুটি আমি সব সমস্যা থেকেই সমাধান পেয়ে গেছি। যেমন বলতে পারেন, আমার যে জমিতে ফসলে আবাদ কম হতো, আমি যদি সেই জমিতে গিয়ে আমি আবার চাষবাদ শুরু করি, সেখানে আমার ফসল অনেক বেশি হয়, বাজারের চেয়ে বেশি মূল্যেই আমার পণ্য ক্রয় করে মানুষ। তারপর থেকে আমার আংটিটার কোনো প্রয়োজন বলতে আমি এটা পরেই সবসময় থাকি, আর ওইভাবে আমি ওদেরকে কখনো ডাকি নাই। তাছাড়া আমার অনেক সময় অনেক কাজে জিন ছড়াতে হয়, অনেক লোক আসে আমার কাছে, আমি এগুলো টুকটাক কাজ করি। সেক্ষেত্রে আমার এই আংটিটাকে দেখলেই সব খারাপ জিনগুলো তারা ভয় পায় সব সময়। জানি না এই আংটিটার মধ্যে কী এমন অলৌকিক শক্তি আছে, কিন্তু এই অলৌকিক শক্তি না থাকলে হয়তো বা আমার এই আংটিটা দেখলে কেউ ভয় পেত না, বা জিনেরা ভয় পেত না। তারপর থেকেই আমার সাথে আর কোনো খারাপ কিছু হয়নি, আর আমি আমার মতো করেই চলি, এখানেও কোনো সমস্যা হয়নি। আংটিটা আমার ভাগ্যের চাকাটা যেন পরিবর্তন করে দিয়েছে। তাই আমি আল্লাহ পাকের ওপর বিশ্বাস রাখি সব সময়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার জন্যই হয়তো এইভাবে কিছু ভালো লিখে রাখা ছিল, যার জন্য আমি এটা পেয়েছি। কথা না বাড়িয়ে আমি এখন দ্বিতীয় ঘটনায় চলে যাই। এই ঘটনাটাকে আমাকে পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে যশোর থেকে একজন ব্যক্তি। সেও এই ঘটনা একটু তার মতো করে বলেছে, আমি সেইভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আনুমানিক তখন তার বয়স ছিল প্রায় 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর বয়সে সে অনেক দুরন্ত ছিল, মানে সে খেলাধুলা, দৌড়াদৌড়ি, তার সেই টাইপের কিছু বন্ধু ছিল। তার মধ্যে তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল রাজীব। তার ছিল দুর্দান্ত সাহস। সে এমন কোনো জিনিস নাই যে ভয় পেত।
মানে তার কাছে ভয়টা কোনো বিষয় ছিল না। এই বিষয় না থাকার কারণেই তার একদিন কাল হয়ে দাঁড়ায়, এই ভয়টাই না থাকার কারণে। আজকে আমি সেই ঘটনাটি বলতে যাচ্ছি। আমরা মাঝে মাঝে করতাম কি, রাত করে চলাফেরা করার জন্য বাঁশ কেটে কেটে ওখানে কিছু কেরোসিন তেল দিয়ে বা আমাদের যে পাট থেকে কিছু পাটের আঁশ নিয়ে জমায়ে জমায়ে ওখানে লাইট দিয়ে আমরা ঘুরে বেড়াতাম এলাকায়, মানে মশাল নিয়ে আর কি ঘোরাঘুরি করতাম। আমাদের এই অভ্যাসটা অনেক আগে থেকেই ছিল। আবার এর মধ্যে কিছু ফ্রেন্ড আমরা করতাম, সবাই মিলে করতাম, মুখে নিয়ে তোমার কেরোসিন তেল নিয়ে ফু দিতাম, আগুন জ্বলতো। এগুলো আমাদের তখনকার মজা ছিল। এখন অনেকটা স্মার্টফোনে যে মজাগুলো পাই, আমরা বিনোদন করে এই মজাগুলো পেয়েছিলাম। মাঝে মাঝে কারো বাসা থেকে হাঁস চুরি করতাম বা মুরগি চুরি করতাম, করে আমরা জবাই টবাই করে খেতাম সবাই মিলে আর কি। এই বিষয়ে অনেকবার ফ্যামিলিতে নালিশ গেলেও আমরা আসলে এটা ওইভাবে দেখিনি, আমরা আমাদের মতো করে চলেছি। কিন্তু আমার সেই বন্ধুটা একদিন বল খেলতে খেলতে হঠাৎ করে একটা বলটা আমার কোনো একটা কারণে কবরের ভিতরে চলে যায়। আমরা তো কেউ সাহস পাচ্ছিলাম না ওখানে নামতে। সে তার মতো করে ধামধাম করে ওখানে নেমে কবরের ভিতর থেকে বলটা তুলে নিয়ে আসলো। যে বলটা দিয়ে আমার খেলতেই ভয় লাগতেছিল, কিন্তু সে আবার ওই বলটা ওর ভিতর থেকে তুলে নিয়ে আসছে। তাহলে ভাবেন তার সাহসের লেভেলটা কত দূর, যে কতটা সাহস হলে মানুষ এরকম করতে পারে। তাছাড়া আরো রাত বিরাতে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া, হাঁটা, এগুলো তার কাছে কোনো বিষয়ই ছিল না। কোনো একদিন কোনো একটা কারণে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে চিন্তা ভাবনা করলাম বা আমরা গল্প করলাম যে তুমি এত সাহসী, তাহলে শ্মশান ঘাটিতে যাও তো দেখি রাতে কেমন পারো। শ্মশান ঘাটি যদি মাটি এনে দিতে পারো তাহলে আমরা বুঝবো যে তুমি সাহসী। আমার বন্ধু তো রীতিমতো কথা অনুযায়ী ঠিকঠাক সে যাবে ওখানে নিয়ে আসতে আর কি, মাটিটা নিয়ে আসতে। সে তাকে সাহসী হতেই হবে, এই লেভেলটা এমনভাবে তাকে চেপে ধরছে যে সে সাহসী হতেই হবে, এখন কিছু হোক আমি ওই মাটি আনতে যাবই। এগুলো বিষয়ে আবার ফ্যামিলিতে জানে না। তো আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ওকে লক্ষ্য করলাম দূর থেকে, আর দুই একজনকে ওকে একাই পাঠিয়ে দিলাম। পাঠা দেওয়ার পর সে কিছুক্ষণ ওখান থেকে যাইতে প্রায় 2 মিনিট লাগে। এরকম একটা অবস্থানে গিয়ে সে হঠাৎ করে একটা চিৎকার করে শব্দ করে উঠল। আমরা ভয় না পেয়ে সবাই ওর দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, গিয়ে আমরা দেখলাম যে আসলে ও তো রাস্তার আগে যেতেই হঠাৎ করেই চিৎকার করে উঠছে, মানে সে এখন সেন্সলেস অবস্থায় আছে। আর সেন্সলেস অবস্থায় তো সে কিছু বলতেও পারবে না। আমরা তাকে আবার ফ্রেন্ডগুলো মিলে আবার ঘাড়ে করে নিয়ে বাসায় নিয়ে গিয়ে মাথায় পানি দিয়ে জলপট্টি দিয়ে আর কি ওকে মোটামুটি সুস্থ করে আমরা তাকে বাসায় রেখে আসলাম। বাসায় রেখে আসার পর সে তার কাছ থেকে শুনলাম আমরা পরের দিন সে রাতে অনেক বাজে বাজে স্বপ্ন দেখছে, যে কেউ যেন তাকে এসে খাচ্ছে, তার মাথা থেকে মগজ বার করে নিচ্ছে, কেউ যেন বলছে এখানে এসেছিলি কেন, এরকম বারবার প্রশ্ন করতেছে। তো এইরকম সিচুয়েশনে সে আসলে অনেকটাই ভয় পেয়ে গেছে। আর আমরাও যে আসলে এই কাজটা ঠিক করছি এমনটাও না, আসলে এই কাজটা আমাদের ভুলই হয়েছে বলা যায়। তারপরে কিছুদিন পর ওই ছেলেটার বিভিন্ন সময় বিভিন্ন অসুখ, কখনো জ্বর, কখনো মাথা ব্যথা, সবসময় আমার ওই ফ্রেন্ডটার অসুখ লেগেই থাকতো। তা কোনোভাবেই ভালো হচ্ছিল না। তখন কিছু দরবেশের কাছে যায়, মা ওই যে হিন্দু যাদের আছে পণ্ডিত বা পুরোহিত, এদের কাছে যায়।
যাওয়ার পর তারা কিছু পরামর্শ দিয়ে আরেকজনের কাছে পাঠিয়ে দেয়, যে কালী মন্দিরের সেবক আর কি, তার কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা, তার কাছে আমরা যখন গেলাম, তাকে সব কিছু খুলে বলার পরে তিনি ওই আমার সেই ফ্রেন্ডকে একটা হাতে তাবিজ বেঁধে দিল আর বলল যে এই জিনিসটা যত খারাপ সিচুয়েশনে আসুক তুমি এটা খুলবা না, তাহলে তুমি ঠিক থাকবা। হ্যাঁ, ও যখন ওটা ওরকম পড়ে থাকলো, তারপর সব কিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা ছিল না। হঠাৎ কোনো একদিন কোনো এক কারণে ওই তাবিজটা কোথায় যেন পড়ে যায়। সেদিনই আমার সেই বন্ধুটার এমন একটা খারাপ সিচুয়েশন তৈরি হয় যে সে হাঁটতে পারতেছে না, উঠতে পারতেছে না। মানে যখনই ওই তোমার হচ্ছে ভাইয়া এটা চলে যাচ্ছে, পড়ে গেছে, তাবিজটা পড়ে গেছে, তখন থেকে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং আরও দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে বলার মতো নয়। তাদের ফ্যামিলিটা ধীরে ধীরে একটু অবনতির দিকে যাচ্ছে। সব মিলিয়ে বুঝতে পারলাম যে আসলে শ্মশান ঘাটিতে কোনো না কোনো ঘটনা হয়েছিল। তারপর আমি আমার ফ্রেন্ডের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ওখানে সেদিন কি কি দেখেছিলে। সে আমাকে বলল যে আমি যখন ওই পাশ দিয়ে নেমে যাচ্ছিলাম মাটি নিতে, হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আটকায়। আমি যেন যেতে পারছিলাম না, মনে হচ্ছিল যেন ওটা কাঁচ দিয়ে বন্দি করা। আমি বারবার নক করতেছি, খুলতেছে না। ইভেন কোনো কথাবার্তাও শোনা যাচ্ছে না, কেমন সাউন্ড হচ্ছে না হচ্ছে এগুলো শোনা যাচ্ছে না। আমি ওখানে যেই একটু সামনে একটু করে যেতে ধরছি, তখনই আমার মাথাটা একদম এমন নিচে ফেলে ধরছে, মানে আমার ঘাটটা এমনভাবে ধরছে আমি ঘাটটা তুলতে পারতেছিলাম না। অনেকক্ষণ থাকার পরে যখন তোমরা আসলে আমি বুঝছিলাম যে তোমরা আসছো, কিন্তু তখন আমার ওই ঘাটটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমি তখন একটু রিল্যাক্স হয়েছি, তারপরে একটু সুস্থ হয়েছি। কিন্তু তারপরে আমি মাঝে মাঝেই রাত করে ওখানকার স্বপ্ন দেখি, আর আমার অনেকটাই বাজে বাজে ইঙ্গিত করে বা ওখানে ডাকে। আমি আসলে এই জিনিসটা থেকে তখন থেকে খুবই একটা ভয় অবস্থায় আছি, যেটা বলে কখনো প্রকাশ করা সম্ভব না। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমি ওখানে কিছু বলতেও পারবো না বা কিছু করতেও পারবো না, এইরকম একটা সিচুয়েশন তৈরি করে হয়ে গেছে। আর ওই অদৃশ্য শক্তিটা আমাকে আর কিছু করতে দেয় না, সেই সব কিছু করে আর দোষ আসে আমার। এরকম করতে করতে আমার ওই ফ্রেন্ডটা একটা সময় বিভিন্ন কারণে অসুস্থ হতে হতে পরে একদিন শুনি যে সে সত্যি সত্যি মারা গেছে। মাঝে মাঝে আফসোস হতো ওর জন্য যে বেচারা আমাদের জন্যই ওর জীবনটা মনে হয় চলে গেল। আমরা যদি সেদিন এই কাজটা না করতাম তাহলে হয়তোবা সে বেঁচে যেত। সব মিলিয়ে বলা যেতে পারে যে যে গল্পটা পাঠিয়েছে সে তার সাথে বাস্তব ঘটনার উদাহরণের অনেকটাই মিল আছে। এর আগেও আমরা এরকম কিছু ঘটনা বলেছিলাম, আজকেও আবার ওইরকম একটা ঘটনাই শুনলাম। ভালো লাগা না লাগা আপনার কাছে। আর চ্যানেলে যেহেতু এসেছেন তাহলে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইবার একটা দিয়ে চলে যাবেন, তাহলে আপনারা খুশি হলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে। আপনাদের এসব কিছু দেখলে আমাদের ভিডিওর এক্সপিরিয়েন্সগুলো আরও গ্যাদার করতে সহযোগিতা করে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি পরের আরেকটি গল্পে। এই গল্পটি আমাকে পাঠিয়েছে বড়গুনা থেকে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি সব কাজ করেন আর কি, মানে একটা পাকা ঘরের যেসব কাজগুলো হয়, বিল্ডিংয়ের কাজ যেগুলো হয় সেগুলো করে। সে ঢাকাতে, এটা মেবি নারায়ণগঞ্জ এলাকা হবে,
সেই নারায়ণগঞ্জ এলাকায় একটা বিল্ডিংয়ের কাজের দায়িত্ব পায় আর কি। আচ্ছা, সেই বিল্ডিংয়ের কাজ যখন সে দায়িত্ব পায়, সে বিল্ডিংটা পরিদর্শন করার জন্য বা কোন এরিয়াতে হবে ওইটা দেখার জন্য যাচ্ছিল। কিন্তু যেখানে তার বিল্ডিংটা হবে প্রথম দিনই সে ওখানে একটা কুকুরকে দেখতে পায়, যেটা মরে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। সে কোনোভাবে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে ওই কুকুরটা ওখান থেকে সরানোর ব্যবস্থা করলো। তার কিছুদিনের মধ্যেই ওখানে খনন কাজ শুরু হলো। প্রথম দিন খনন করতেই কিছু মানুষের চুলের মতো কিছু পাওয়া গেল। এগুলো বিষয়ে প্রশাসন সব কিছুকে জানানো হলো, কোনো উত্তর পাওয়া গেল না। ওইটা আরও একটা জিনিস আমি সেদিনকে ওখানে দেখা গেল যে হচ্ছে কোনো কিছুতেই তারা স্বাভাবিকভাবেই নিচ্ছিল। এই রাজমিস্ত্রি লোকটি একদিন সে বাজার করে ফিরছে এমন একটা সময়ে, তো হঠাৎ দেখে তার বাসায় যখন আসবে সেই সময় দেখে যে হঠাৎ করেই যেন তার হাত পাগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে। আসলে সে কি করবে না করবে এটা ভেবে পাচ্ছিল না। এই সময় এক সময় সে বাজার কিছু করছিল, তো সে বাজারগুলো কিছু সাইডে রেখে হাতটা অনেকক্ষণ ধরে টানাটানি করে একটু যখন স্বাভাবিক হলো, এইসব বাজার নিয়ে সোজা বাসায় আসে। বাসায় আসার পরে তার অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করতে থাকে। এমন একটা সিচুয়েশনে তেমন কিছু বোঝা বড় মুশকিল ছিল। তবে ধীরে ধীরে সে দেখতে পায় যে বিল্ডিংটাতে কাজ করতেছে, এই বিল্ডিংটা কোনো না কোনো সময় একটা কবরস্থান ছিল। এখানকার পাশাপাশি অনেকেই বাড়ি করছে যে যেখানে কিছু কবর এলোমেলো থাকে, সেই এলোমেলো কবরগুলো তার এই বাড়িটার ভিতর আছে। সে তার মতো করে কাজ করছে। মাঝে মাঝে এখানে রুম যেখানে কাজ করে অনেকে থাকে, সেও থাকে। মাঝে মাঝে কিছু গোংরানোর শব্দ পাওয়া যায়, বাচ্চা খেলাধুলা করতেছে এরকম কিছু শব্দ পাওয়া যায়, আর মাঝে মাঝে জোরে জোরে কান্নার শব্দ পাওয়া যায়। এরকম শব্দ মাঝে মাঝেই পাওয়া যায়, কিন্তু এই বিষয়গুলো সে অতটা গুরুত্ব সহকারে না দেখে মনে করে যে এরকম ঘটনা ঘটতেই পারে। এমন একদিন সময় এসে যায় যে সে সবাই সবার কাজে গেছে, কোনো এক কারণে আমি বাসায় ছিলাম। হঠাৎ আমার সাথে ঘটে যাবে এমন একটা ঘটনা কখনো আমি ভাবতে পারিনি। হঠাৎ আমি দেখি আমার চোখের সামনেই একটা সাদা অবয়ব বারবার ঘোরাঘুরি করছে। আমি আসলে ভয় কম পাই, যার কারণে আমি ওখানে হাত দিয়ে ধরার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারিনি। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তারপরেও আমি মাঝে মাঝে ওই রকম উড়ে গেলে আমি ট্রাই করি যে কোনোভাবে ধরা যায় কিনা। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সাদা অবয়ব দেখার পরে আমি আসলে ভয় পেলাম না। তারপরে আরও কিছুদিন কেটে যাওয়ার পর দেখলাম যে এখানে যত দিন যাচ্ছে তত খারাপ সিচুয়েশন হচ্ছে। ওখানে মাঝে মাঝে কুকুর মেরে ফেলা হচ্ছে। এমন একটা সিচুয়েশন আসলে কিছুদিন আগেই বা পরেই মানে একটা আস্ত মানুষের পা কেটে ওখানে রেখে গেছে। মানুষ কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে। কোম্পানি তো আসলে কোম্পানির গতিতেই চলবে, সেটা তো আমরা সবাই জানি। এইভাবেই আমি এই জিনিসটা ওখানে লক্ষ্য করলাম। তারপরে মাঝে মাঝেই কিছু অবাক দেখি, মাঝে মাঝে কিছু মনে হয় তারা ছুটে ছুটে আসে। এখানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আসলে এসব বিষয় কতটা সত্য মিথ্যা আমি ওইভাবে যাচাই করিনি। আমার কাছে ভালো লাগলো, তাই আমি আপনার কাছে ঘটনাটা শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে যে আমি আপনাকে ঘটনাটা বলবো, এটা একটা শ্মশান ঘাটির ঘটনা। শ্মশান ঘাটির পিছাসরা কিভাবে থাকে,
আর এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে একজন রিপোর্টার, যে তার সাথে বাস্তব অভিজ্ঞতা সে কাজে লাগিয়ে এই শ্মশানঘাটির ঘটনাটি আমাকে পাঠিয়েছে। সে যেভাবে পাঠিয়েছে আমি আপনাকে সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। সময়টা তখন হবে 2024 সাল। সে এক জায়গায় শ্মশানঘাটির সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখার জন্য, রিপোর্ট করার জন্য যায়। তার বাস্তব অভিজ্ঞতা থেকে শ্মশান যখন কোনো একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তার শরীরটা পুড়ে যাওয়ার পর বাকি যে ধ্বংসাবশেষগুলো থাকে সেগুলো বিভিন্নভাবে ফেলে দেওয়া হয়, নদীতে বা নদীর পানিতে ফেলে দেওয়া হয়। সে যে প্রথম থেকে যে এক্সপ্লেইনটা করছে সেটা আমাকে অনেক ভালো লেগেছে। আমি আপনাকে সেগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে একটা মাঝবয়সী লোক মারা যায়, অর্থাৎ তার একটা নিথর দেহ নিয়ে তার আত্মীয় স্বজনরা কিছু ঢোল বাজনা বাজাতে বাজাতে শ্মশানঘাটিতে নিয়ে আসে। শ্মশানঘাটিতে নিয়ে আসার পর কিছু কাঠ ওখানে আগে থেকে জমা করা ছিল, চারপাশে 4টি লোহার অ্যাঙ্গেলের মতো দিয়ে লাগানো আছে। ওর ভিতরে কিছু অনেক বড় বড় মোটা মোটা কাঠখড়ি দেওয়া আছে আর কি। আর এই কাঠখড়িগুলো ধীরে ধীরে নিচে আগুন দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। আর ওখানে কিছু তেল দেওয়া আছে। আর একটা ছেলে একটা পাতিল মাঝখানে ফুটো করে দেওয়ার পরে সেখান থেকে সে ঘুরতেছে, আর পাতিলটা নিয়ে বারবার ঘাড়ে করে নিয়ে ঘুরতেছে। এটা তার বাস্তব অভিজ্ঞতা। ঘোরার পর কয়েকটা রাউন্ড দেওয়ার পর তার সময় আসে মুখাগ্নি করার, এবং সে তার হাতেই তার সেই স্বজনের মুখে আগুন দিয়ে দেয়। আগুন দেওয়ার পরে কিছুক্ষণ লাশটার আশেপাশে আগুনগুলো যখন ধরে যায়, তখন লাশটা ধীরে ধীরে হাত পাগুলো একটু বাঁকাতে শুরু করে। মানে হচ্ছে যেমন কোনো কিছু যেমন যদি আমরা টান দেই, মানে হাতটাকে যখন আমরা টানি তখন আমাদের কিন্তু বোঝা যায় যে এখানে একটা প্রেশার পড়ছে। সেম ওই রকমই একটা সে ঘটনা ওখানে দেখতে পায়। দেখা যাচ্ছে হাতগুলো অনেকটা সংকুচিত হচ্ছে। এর মূল কারণ হতে পারে রক্ত চলাচল না হওয়ার কারণে, বা রক্ত শরীর থেকে রক্ত না থাকার কারণে যখন ওই প্রেশার পড়তেছে তখন ওখান থেকে টান হয়ে আসলে হাতটা টান পড়ে যাচ্ছে, এইরকম কিছু একটা। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে অনেকটা হাত থেকে কিছু মাংস ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে, পেট থেকে কিছুটা পড়ে যাচ্ছে। এভাবে ধীরে 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 পুরো শরীরটা পোড়া শুরু করে। পড়তে পড়তে এমন সময় একটা শব্দ হয়। আর মানুষের শরীরের পোড়ার গন্ধটা যে এত দুর্গন্ধ আসলে বলাটা খুবই মুশকিল, বা আমি আপনাকে কখনো মুখের ভাষায় এটা বলে প্রকাশ করতে পারবো না। এটুকু বলতে পারি যে যেমন 10 থেকে 12 জন চুলওয়ালা মানুষের চুল একসাথে পোড়া দিলে যেমন একটা গন্ধ সৃষ্টি হয়, সেই রকম একটা গন্ধ ওখানে থেকেই যায়। এরকম শরীর থেকে প্রতিটা অংশ যখন খসে খসে যাচ্ছে, তখন পেটের ভিতর থেকে তার ভুঁড়ির যে নাভিটা থাকে ওইটা মনে হয় ফেটে যাওয়ার পরে একটা শব্দ হয় আর কি। আর কিছু কিছু ওখানকার কিছু লোক আছে যারা ওই লাঠিগুলোকে আবার ঢাকতে সহযোগিতা করতেছে, আর শরীরের উপর কিছু লাঠি তুলে দিচ্ছে, এবং ধীরে ধীরে একটা মানুষ আমাদের মাছ থেকে মানে শরীরের সব অংশগুলো পুড়ে পুড়ে ঝলসে একদম কাঠে পরিণত হচ্ছে। আর তার শরীর থেকে যে রক্ত বা চর্বিটা যাচ্ছে, সে চর্বিটাতে কিন্তু আগুন ধরতেছে। এভাবে পুড়তে পুড়তে পুরো শরীরটা পুড়ে ফেলানো হলো। পুড়ে ফেলানোর পর দেখা যাচ্ছে যে তার শরীরটা বাকি অংশগুলো সব শেষ হয়ে যাচ্ছে। এভাবে সব কিছু হয়ে যাওয়ার পর তার ফ্যামিলিকে তার সৎকারের কিছু ছাই
একটা কলসিতে করে দেওয়া হলো, আর বাকি যেসব থাকলো সেসব নদীতে ফেলে দেওয়া হলো। সেখান থেকে কিছু দূরে অনেকটাই একটা লাল পোশাক পরা, একটা অনেক চুলগুলো এলোমেলো, অনেক বড় বড়, তারপরে কিছু দাঁড়িয়ে আছে। সে অবাক নয়নে ওই শ্মশান ঘাটের দিকে তাকিয়ে আছে। আমি অনেকটা দূর থেকে ছবি তোলার ছলে ওই জিনিসটা লক্ষ্য করা শুরু করলাম। ধীরে ধীরে যখন ফ্যামিলির সবাই চলে যাচ্ছে, এমন একটা সময় আসলো আমাকেও চলে যেতে বাধ্য হতে হলো। কিন্তু আমি এই জিনিসটা আমার মাথায় ঢুকে গেল যে আসলে ওই লোকটা ওখানে কেন। এই প্রশ্নটা আমি আর কোনোভাবে বলিনি। না বলার কারণে আমি আমার মতো চলে যাচ্ছি। এমন সময় মনে হলো যে বিষয়টা যেহেতু সাংঘর্ষিক বা আমার সন্দেহ মনে হচ্ছে, আমি বিষয়টা একটু পরখ করে দেখতে চাই যে আসলে কি হবে এখানে। সেই চিন্তাভাবনা থেকেই আমি সেদিন আর ওখান থেকে না চলে গিয়ে অনেকটা দূরে থেকে ওই শ্মশান ঘাটটা লক্ষ্য করতে শুরু করলাম। লক্ষ্য করার এমন একটা পর্যায়ে যখন সন্ধ্যা নেমে যায় অবস্থা, মানে সূর্যটা ডুবে গেছে, সেই সময় সেই ওই লোকটা আর কি, লাল পোশাক পরা লোকটা সেখানে আসলে ছাইগুলো একটু হাতে নিল। মানে শ্মশান ঘাটে যেখানে মানুষটা পুড়ে ফেলা হয়েছে পরিষ্কার করার পর যেটুকু ছাই থাকে বা ময়লা থাকে, সেই ময়লাটুকু হাতে নিয়ে মাথার উপরে একটা দাগ দিল আর কি, মানে মাথার উপরে টান দিল, কপালে একটা টান দিল, যে পুরো কপালটা তখন আরো সাদা লাগতেছিল, মানে চোখগুলো লাল বর্ণের একটা ধারণ করছে। যখন সাদা এটা দিল, পুরো শরীরে লাল, এরকম দেখে আসলে অনেকটা একটু ভয় পাওয়ার মতো, হরর একটা ফিল আসলো। আমি এসব কিছু না চিন্তা ভাবনা করে আমি ওই ভিডিওটা একটু করার চেষ্টা করলাম। আমি লক্ষ্য হতে চাচ্ছিলাম সে ওখানে কি করবে। এই চিন্তা ভাবনা থেকেই আমি আর আমার বাসায় ফিরে গেলাম না, আর ওটাকে লক্ষ্য করার জন্য পাশের একটা দোকান থেকে আমি তাকে লক্ষ্য করলাম যে তার আর আমার দূরত্ব প্রায় 25 থেকে 30 ফিটের মতো, না বেশি হবে, 200 থেকে 300 ফিট, যে সবকিছু পরিষ্কার থাকার কারণে আমি তাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবার কর্মব্যস্ততা, আমার দায়িত্ব, আমি এখন ওইটাই ভাবছি যে কি হচ্ছে এখানে, আমি এই জিনিসটা দেখবো আর কি। এই চিন্তা ভাবনা থেকেই আমি ওখানে থাকলাম। থাকার পরে আমি দেখতে পাচ্ছি যে সে ওখানে এসে বসে কি যেন করে মন্ত্র এরকম জপতেছে, আর অনেকটা গা কাঁপাচ্ছে। তো এমন অবস্থায় আমি ভাবলাম যে হয়তো বা সে এখানে কোনো সাধনা করছে, এরকম কিছু একটা। তারপর আমি ওকে লক্ষ্য করতে প্রায় আমাদের রাত হয়ে গেল। প্রায় তখন রাত ধরা যায় 10টা বাজে। 10টা বাজার থেকে 10:30, 11টার দিকে হঠাৎ দেখি ওখানে একটা মোমবাতি জ্বালানো, ওখানে সে সাধনা করছে। ও যেভাবে বসে আছে ওভাবেই বসে আছে, কিন্তু মোমবাতিটা কে জ্বালিয়ে দিয়ে গেল আমি আসলে এই জিনিসটা লক্ষ্য করি নাই। হয়তো বা কেউ লাগিয়ে দিয়ে গেছে বা সে জ্বালাইছে, এরকম কিছু একটা হতে পারে। আমি আবার ওখানে লক্ষ্য করলাম, দেখলাম তেমন কিছু নাই। মোমবাতি টিপ করে জ্বলছে, তার মুখটা অনেকটা আবছা বোঝা যাচ্ছে, চোখগুলো বন্ধ, দাড়িগুলো যেন উস্কো একটা অবস্থায় আছে, মাথার চুলগুলো জটা বেঁধেছে অনেক বড়, মানে তার একটা ভয়ঙ্কর ফিল যে বলা যায়, সে ভয়ঙ্কর একটা ফিল চলে আসছে ওখানে। আমি আসলে এসব ভয় না পেয়েও আমার কৌতূহলবশত আমি দেখতে চাইলাম যে এখানে কি হয়। এরকম কিছু অনেকক্ষণ সাধনা করার পর যখন প্রায় 12টা 10 বাজে, তখন আমি ওখানে লক্ষ্য করলাম তার হাতের কাছে একটা মাথার খুলি আর কি, মনে হচ্ছে যে মানুষের কোনো একটা খুলি, মানে আবছা যেটুকু আমি বুঝতে পারছি সেটুকু থেকে আমি বলছি যে ওই খুলিটাতে
মানুষের খুলি কিনা জানি না, তবে আমি দূর থেকে যেটুকু বলছি মানুষের খুলি হবে। তো ওখান থেকে সে পানি বের করে খাচ্ছে। মানে কেমন একটা দৃশ্য ভাবেন, যে একটা মানুষের মাথার খুলিতে পানি দিয়েছে, সেই পানিটা আবার খাচ্ছে। মানে আমার এটা দেখার পর গাটা গোলায় আসলো। আমি অনেক কিছু করার পরে নিজের পরিবেশটা একটু শান্ত করলাম। শান্ত করার পরে আমি ওখানে ওই দৃশ্যগুলো দেখতে থাকলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে ওখানে কি কি হয়। এদিকে আবার দোকানটা বন্ধ করে দিবে, যে দোকানে বসে চা খাচ্ছিলাম, সিগারেট খাচ্ছিলাম, সেই দোকানটা আবার বন্ধ করে দিবে, সেও আবার তাড়া দিচ্ছে। আমি এসব চিন্তা ভাবনা করে আপাতত চিন্তা ভাবনা করলাম যে বিরতি দেব। এমন সময় ভাবলাম যে বাইরেই বসে যাচ্ছি যখন, দেখেই যাই যে কি হয় বিষয়টা। তারপর দোকানদার দোকান বন্ধ করে টাকা পয়সা নিয়ে চলে গেল, আমি ওখানে থেকেই গেলাম। আমি দেখলাম, অনেকক্ষণ থেকেই দেখলাম যে এখানে কি কি হয়। তারপর সেই ওই যে মশলা ব্যক্তিটা মন্ত্র জপতে 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 আমি দেখছি ওখানে সে অনেকক্ষণ ধরে এরকম করছে। এমন সময় দেখলাম তার মাথার ঠিক উপরে একটা সাদা একটা অবয়ব। মানে আমি এটা দেখার দেখবো এরকম একটা আমার সিচুয়েশন হবে, আমি এরকম কোনোভাবে প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা সাদা অবয়ব। সাদা অবয়বটা কিসের বা কার এটা আমি বুঝতে পারতেছি না। মানে ওখানে যেন ওই আলোটাকে শক্ত করে ধরে আছে। আলোটা যেন এদিকেও যেন না বেশি আসতেছে। এমনিতেই তো পরিবেশের বাতাস থাকে, কিন্তু বাতাস সেখানে কোনোভাবেই কাজ করছে না। এমন একটা পরিস্থিতিতে তো কোনো কিছু ভাবা মুশকিল কথা, কিন্তু এইরকম সিচুয়েশন তৈরি হবে আমি কখনোই ভাবিনি, যে আসলে বাতাসের মধ্যেও কেমনে একটা মোমবাতি জ্বলে। এমনটা দেখতে 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 আমি দেখলাম যে একটা সময় এসে ওই সাদা অবয়বটা ওই লোকটাকে ধীরে 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 ঢেকে দিচ্ছে। মানে ওই জায়গাটা একটু সাদার মতো হয়ে উঠলো, সাদার মতো হয়ে 3 কোণা অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে গেল, যেটা অনেকটা পিরামিডের মতো। পিরামিড যেরকম চারপাশ থেকে আনিয়ে এরকম উঠছে, ওটা মনে হয় 3 পাশ থেকে আনিয়ে উঠছে। তো 3 পাশ থেকে যখন ওইটা নিয়ে উঠছে, তখন আমি বুঝলাম যে ওখানে আর কিছু আমি দেখতে পাচ্ছি না। মানে শ্মশান ঘাটিতে আর কিছু দেখতে পাচ্ছি না। বাহিরের ওখান থেকে দেখা যাচ্ছে যে শুধু একটা 3 কোণার মতো একটা কাপড় মনে হয় ওটাকে ঢেকে দিয়ে আছে। তা আমি একবার ভাবলাম আমি সাহস করে ওখানে যাব। অনেকটা মনের ভীতি সঞ্চল হচ্ছিল, ভাবছিলাম আমি ওখানে যেতে পারবো কিনা, এরকম আমার একটা ভীতির সঞ্চয় হচ্ছিল। কিন্তু তারপরেও আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি ওখানে যাওয়ার, কিন্তু আমার সাহসটা অনেকটাই সায় দিচ্ছে না। আমি অনেক চিন্তা ভাবনা করে ওখানে যাওয়ার একটা প্রস্তুতি নিলাম। অবশেষে আমি আমার সিদ্ধান্তে অটুট থাকলাম যে আমি ওখানে যাবই, এরকম একটা চিন্তা ভাবনা আমার কাছে আসলো। আস্তে আস্তে যখন 1 পা 2 পা করে আগাচ্ছি, তখন ধীরে ধীরে যেন অবয়বটা অনেকটা কুয়াশার মতো কমে যাচ্ছে। মানে আমি যত আগাচ্ছি তত মনে হচ্ছে কমে যাচ্ছে, যত আগাচ্ছি তত কমে যাচ্ছে। আমি যতটা পারতেছি কাছে যাচ্ছি, তত ধীরে 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 ওই কুয়াশার মতো মনে হচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। তো যখন কুয়াশার ভিতর থেকে একটু দেখতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে লাল পরিহিত যে ব্যক্তিটা আছে, সে ওখানেই সেম অবস্থায় বসে আছে। তা আমি ওখানে গেলাম, গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কে আপনি। উনি আমাকে উত্তর দিল, আমি কে এইটা জেনে আপনার লাভ নাই, আপনি এখান থেকে চলে যান, না হলে আপনার একটা বড় ক্ষতি হতে পারে। তা আমি বললাম যে আসলে আমার কোনো ক্ষতি হবে না, বা আমার কীরকম ক্ষতির সম্মুখীন হব, আমি এসব প্রশ্ন করলাম। সে আমাকে বলল যে কোনো কথা না বাড়িয়ে তুমি এখান থেকে চলে যাও। তা আমি বললাম যে না, আমি এখানে থেকে যাব না, আমি এখানে দেখতে চাই এখানে কি কি হয়।
কয় আমাকে বলল যে তুই কি এটা সামলাতে পারবি? তো আমি বললাম যে হ্যাঁ আমি পারবো সামলাতে, আপনি বলেন এখানে কি কি হয়। তারপর ওই লোকটা বলল যে আমি তোকে কিছু বলবো না, তুই যেখান থেকে আমাকে দেখছিলি ঠিক সেখানেই যাবি, তাহলে এখানকার পরিবেশটা দেখতে পারবি। সেই কথা মতো আমি আবার সেই দোকানের পাশে গিয়ে বসলাম, একটা সিগারেট জ্বালালাম। মাঝে মাঝে মশা কামড়াচ্ছিল। আমি কিছুক্ষণ দেখার পরে আমি দেখলাম ওখানে দুটো প্রাণী বা অনেকটাই ছাগল কুকুর যেরকম আছে না চার পাওয়ালা, সেম চার পাওয়ালা দুইটা কুকুর বা ছাগলের মতো আসলো ওখানে। আসার পরে কিছুক্ষণ তারা দুজনের দিক দেখলো, দেখার পর আবার ওখান থেকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম ওখানে কিছু বড় বড় উট এইরকম বড় বড় ধরনের কোনো প্রাণী আসতেছে। তা আমি আসলে জিনিসটা ওইভাবে মাথায় না নিয়ে আবার ওখান থেকে অন্য মানুষকে চলে গেলাম। কিন্তু বারবার কেন জানি আমাকে ওই কথাটাই বারবার মনে হচ্ছে যে ওদিকে দেখতে হবে, ওদিকে কিছু করতে হবে। আমার মনের কৌতূহল এতটা বেড়ে গেল যে আমি দেখার জন্য অবশেষে বাধ্য হলাম। আমি বাধ্য হয়ে ওই জিনিসটা দেখা শুরু করলাম। কিছুক্ষণ পরেই ওখানে আবার ওই কুয়াশার মতো সাদা একটা আবরণ, আবার ওই সেম কাহিনী। কিছুক্ষণ পরে আমি দেখলাম প্রায় তখন রাত হয়ে গেছে মোটামুটি। এইরকম একটা সময় আমি ওখানে দেখতে পারলাম কিছু অস্বাভাবিক কিছু ঘটনা। আমি যেটা দেখার প্রস্তুত ছিলাম না এরকম, মানে ওখানে একটা জন্তুর মতো, মুখটা অনেকটাই লম্বা, ওই মনে হয় লম্বা মুখ দিয়ে খাওয়া দাওয়া করে এরকম একটা পরিস্থিতি। আর নখগুলো 5টা ছিল না, 3টা নখ ছিল। 3টা নখ অনেক বড় বড় লম্বা। তারপরে আর ওর বিবরণটা, আর পিছনে একটা লেজ আছে, মেবি হ্যাঁ লেজ আছে, ওই লেজ একটা দেখলাম। তারপরে আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে ওইটাতে আর একটা জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে যখন আমি ওখানে তাকাই তখনই আমি এইসব দৃশ্যগুলো দেখি, কিন্তু আবার অন্য কেউ যদি তাকায় বা ক্যামেরা দিয়ে যদি দেখি, আমি সে ক্যামেরাতে দেখলে আবার কোনো কিছু দেখা যায় না। ফোনে আমার ফোন নোট 10 তখন, তো আমি দূর থেকে ছবি তোলার চেষ্টা করি, তো দেখা যাচ্ছে ছবি তুলতে গেলে ওইভাবে ক্লিয়ার আসে না। আর আমি যে দৃশ্যটা দেখতেছি ওই দৃশ্যটা আবার এখানে দেখা যায় না। তা আমি একটা অনেক সমস্যার মধ্যেই পড়ে গেছি বলা যায়। দেখা যাক, এখন আমি ওইভাবেই চেষ্টা করতেছি দেখার। ওই জন্তুটা আসলো, আসার পর ওখান থেকে কি যেন ছোটোখাটো জিনিস খুঁটে খুঁটে খাচ্ছে, তার আশেপাশে খাচ্ছে। কিন্তু আবার ওই যে ওখানকার যে লোকটা ছিল, যে ওখানে বসেছিল, তার সাথে কোনো কথা বলছে না, তার আশেপাশে ঘুরতেছে বা তার কাছাকাছি যাচ্ছে, কিন্তু ওইখানে ঠিক যাচ্ছে না। এমন একটা সময়ে হঠাৎ গাছ থেকে মনে হয় কিছু পড়ার একটা শব্দ হলো, সাথে সাথে দেখলাম ওই জন্তুটা নেই। তারপরে আমি অনেকক্ষণ দেখলাম, কিন্তু দেখার পরও ওখানে কিছু নেই। হঠাৎ করে আমি দেখি আমার সামনে একটা সাদা জুব্বা পরিহিত মানুষ। আমি ভয় পেয়ে প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তা আমি তার সালাম নিলাম, বললাম ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? সে আমাকে বলল, আমি এখানেই থাকি, আপনি যে দৃশ্যটি দেখেছেন এই দৃশ্যটি আর কাউকে জানাবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। আমি হলাম সাংবাদিক বা রিপোর্টার, আমি যদি কোনো ঘটনা গোপন রাখি তাহলে এটা তো মানায় না। এই একটা ইগোসেন্ট্রিক কাজ থেকে শুরু করে আমি এই যে
এটার কথা আমি তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু ওই ব্যক্তি আমাকে বারবার নিষেধ করলো যে এই বিষয়টা আপনি আর তুলবেন না, এতে আপনারও ভালো হবে আমারও ভালো হবে। এটা যতক্ষণ ভাবার পরে আমি করার পরে আমি আমার মতো করে চলে যাওয়ার একটা পরিকল্পনা করলাম। কিন্তু সেই সময়ই ওই অদৃশ্য জিনিসটা আমার একটা হাত ধরলো আর কি। ধরার পরে আমি আর কিছু বলতে পারি না, আমি ওখান থেকে প্রায় উঠে আসছি পরের দিনে এইরকম 12টা থেকে 1টা। কিন্তু আমি একটা গাছের নিচে ঘুমিয়েছিলাম, কিন্তু গাছের নিচে ঘুমিয়ে থাকার পরেও আমি যে কোন একটা লেভেলে ঘুমিয়েছিলাম, মানে এত আরামদায়ক একটা বিছানায় ঘুমিয়েছিলাম আমি সেটা জানি না, কিন্তু আমি অনুভব করছি ওইটা তো ওইটা। প্লাস এখানে যে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, এই জিনিসগুলো যে আমি দেখলাম, আমাকে এত প্রশ্ন করা হলো, আমি এই জিনিসগুলোর আজও কোনো উত্তর খুঁজে পাইনি। উত্তর কেমনে পাবো? এটা তো একটা অসম্পূর্ণ জিনিস। আর তারপর থেকে আমি ওই ব্যক্তিটাকেও কখনো দেখি নাই ওই শ্মশানের আশেপাশে। আর শ্মশানের আশেপাশে আর খারাপ, আমি জানি শ্মশানের আশেপাশে খারাপ কিছু থাকে, সেই পথ থেকে আর আমি ওখানে শ্মশানের ওদিকে কখনো যাইনি বা আমার যাওয়ারও কোনো ইচ্ছা নেই বললেই চলে। শ্মশানঘাটি এসব দৃশ্য মাঝে মাঝে ঘটে, আমি এটা জানি, যার কারণে আর হয়নি। আর আজকের মন আমার এখানে গল্প এইটুকুই ছিল। আরও যদি কখনো কোনো ঘটনা শুনতে পাই বা প্রমাণসহ কিছু দেখতে পাই, তাহলে অবশ্যই আপনাকে শেয়ার করব।